Hello and welcome to our today's lecture. This is the second lecture on alkaloids. This is Imranur Manik. I will be delivering the lecture. আমরা এর আগের লেকচারে অ্যালকালয়েড কি জিনিস এবং অ্যালকালয়েডের কিছু বৈশিষ্ট্য পরিচয় এগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকের লেকচারে অ্যালকালয়েডের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো এবং ক্লাসিফিকেশনের পাশাপাশি কিভাবে উদ্ভিদ থেকে অ্যালকালয়েডকে আলাদা করা হয় তার পদ্ধতি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। চলেন প্রথমে আমরা দেখি ক্লাসিফিকেশন অফ অ্যালকালয়েডস। অ্যালকালয়েডস গুলার ক্লাসিফিকেশন বিভিন্ন আঙ্গিকে সম্পাদন করা হয় তাদের রিংয়ের স্ট্রাকচার অনুসারে, তাদের কার্যকারিতা অনুসারে, তারপরে তাদের ফার্মাকোলজির উপর ভিত্তি করে বিভিন্নভাবে অ্যালকালয়েডকে ক্লাসিফিকেশন করা হয়। তো আমরা এখানে সবচেয়ে সিম্পল ক্লাসিফিকেশন দেখার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে অ্যালকালয়েডের কার্যকারিতার উপরে অর্থাৎ ডেফিনিশনগত দিক থেকে অ্যালকালয়েডের যে সমস্ত বৈশিষ্ট্য থাকার দরকার সেই সমস্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তার ক্লাসিফিকেশন। তো বলা হচ্ছে there are various chemical schemes for the classification of alkaloids. অ্যালকালয়েডস গুলোকে ক্লাসিফিকেশন করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। widely accepted classification system is as অন্যতম গ্রহণযোগ্য একটা ক্লাসিফিকেশন সিস্টেম হচ্ছে এরকম। সেই ক্লাসিফিকেশন সিস্টেমের প্রথম ক্লাসটাকে আমরা বলি হচ্ছে ট্রু অ্যালকালয়েড। ট্রু অ্যালকালয়েড কাকে বলি? ট্রু অ্যালকালয়েডস আর টক্সিক, show a wide range of physiological activity, contain nitrogen in a heterocyclic ring, derived from amino acids and normally occur in plants. তাহলে ট্রু অ্যালকালয়েড হলো সেই সমস্ত অ্যালকালয়েড যারা টক্সিক অর্থাৎ বিষাক্ত, show a wide range of physiological activity। এর আগের ক্লাসে আমরা যেরকম ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে অ্যালকালয়েড দেখেছিলাম, তো সেই রকম এই অ্যালকালয়েড গুলার অনেক ধরনের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে। ওয়াইড রেঞ্জ মানে বিস্তৃত পরিধিতে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি তারা শো করবে। তারপরে কি বৈশিষ্ট্য? কন্টেইন নাইট্রোজেন ইন এ হেটেরোসাইক্লিক রিং। তাদের যে স্ট্রাকচার থাকবে, কেমিক্যাল স্ট্রাকচার, সেখানে হেটেরোসাইক্লিক রিং এ নাইট্রোজেন বিদ্যমান থাকবে। and they are derived from amino acids, তারা অ্যামিনো অ্যাসিডের ডেরিভেটিভ হবে। and finally they should occur in plants, normally they occur in plants, তার মানে তারা সাধারণভাবে উদ্ভিদের ভিতরে বিদ্যমান থাকে। তার মানে তাদেরকে প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায় এবং সে প্রাকৃতিক উৎসের ভিতরে প্লান্ট হলো তাদের অন্যতম একটা উৎস। উদাহরণ কি? কোলসিচিন, কুইনাইন, মরফিন, এমিথিন ইত্যাদি। এটা হচ্ছে মরফিনের কেমিক্যাল স্ট্রাকচার। এখানে হেটেরোসাইক্লিক রিং বিদ্যমান আছে, সেখানে নাইট্রোজেন বিদ্যমান আছে। মরফিনে নার্কোটিক অ্যানালজেসিক অ্যাক্টিভিটি আছে এবং এটা অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভ আছে এখানে। তো সবকিছু মিলে ট্রু অ্যালকালয়েডের যে বৈশিষ্ট্য সেগুলো সে ধারণ করে, তাই মরফিন হচ্ছে ট্রু অ্যালকালয়েডের একটা উদাহরণ। এরকম আরো কুইনাইন, এমিথিন এগুলো ট্রু অ্যালকালয়েডের উদাহরণ। তো ট্রু অ্যালকালয়েড কাকে বলে এবং কি ধরনের বৈশিষ্ট্য সেগুলো আপনারা জানতে পারলেন। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে প্রোটো অ্যালকালয়েডস। প্রোটো অ্যালকালয়েডস কি? Proto alkaloids are relatively simple amines in which the amino acid nitrogen is not in a heterocyclic ring. For example, mescaline and ephedrine. তো প্রোটো অ্যালকালয়েড হলো এমন ধরনের অ্যালকালয়েড যে অ্যালকালয়েডের যে নাইট্রোজেন রিংটা থাকে, নাইট্রোজেন অ্যাটমটা থাকে, সেটা তাদের হেটেরোসাইক্লিক রিং এ থাকে না। যেমন এফিড্রিন উদাহরণ। এফিড্রিনের যেই স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বেনজিন রিং এর ভিতরে অন্য কোনো অ্যাটম নাই কার্বন ব্যতীত, সুতরাং এটা হচ্ছে হোমোসাইক্লিক রিং কেমিক্যাল ডেফিনেশন অনুসারে, এবং এখানে যে নাইট্রোজেন অ্যাটমটা সেটা হচ্ছে রিং এর বাইরে। আর এটার আরেকটা বৈশিষ্ট্য হলো এটা সিম্পল অ্যামিন। আচ্ছা, তো ট্রু অ্যালকালয়েড আর প্রোটো অ্যালকালয়েড জানলাম। এরপরে আমাদের 3 নম্বর যে ক্লাস সেটা হচ্ছে সিউডো অ্যালকালয়েড। সিউডো মানে হচ্ছে ভান ধরা, অর্থাৎ যেটা সত্য নয়, সত্যের মতো আচরণ করা, প্রিটেন্ডিং টু বি অনেস্ট, অনেকটা অভিনয় করার মতো আর কি, যে মনে হয় আসল কিন্তু সেটা আসল না, নকল। These alkaloids are not derived from amino acid precursors and are usually basic in nature. এই যে অ্যালকালয়েড গুলা
তাদেরকে আমরা বলছি সিডো অ্যালকালয়েড, সেগুলা অ্যামাইনো অ্যাসিড থেকে ডিরাইভ করা নয়, অ্যামাইনো অ্যাসিড জাত নয়। এবং তবে তারা তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা হচ্ছে বেসিক ইন নেচার, অর্থাৎ তারা ক্ষারীয় প্রকৃতির হয়। উদাহরণ হচ্ছে কি স্টেরয়েডাল অ্যালকালয়েডস, ফর এক্সাম্পল কোনেসিন অ্যান্ড পিউরিন অ্যালকালয়েড, ফর এক্সাম্পল ক্যাফিন। ক্যাফিনের স্ট্রাকচার আপনারা গত ক্লাসে দেখেছেন। এছাড়া স্টেরয়েডাল অ্যালকালয়েড হলো সেই সমস্ত অ্যালকালয়েড যাদের কেমিক্যাল ফর্মুলায় স্টেরয়েডের রিং থাকে। স্টেরয়েডের রিং এর ভিতরে একটা রিং হলো সিপিপি রিং, সাইক্লোপেন্টানো পারহাইড্রোফিনান্থিন রিং, 5 মেম্বার রিং, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই 5 মেম্বার রিং যেটা, এই রিংটাকে বলা হয় সিপিপি রিং। এটা হচ্ছে স্টেরয়েডাল নিউক্লিয়াস। স্টেরয়েডাল নিউক্লিয়াস যুক্ত যে অ্যালকালয়েড তাদেরকে বলা হয় স্টেরয়েডাল অ্যালকালয়েড। স্টেরয়েডাল অ্যালকালয়েডের ভিতরে এই কোনিসিন, এটা হচ্ছে সিউডো অ্যালকালয়েড। কেন সিউডো অ্যালকালয়েড? কারণ অ্যামিনো অ্যাসিডের থেকে তাদেরকে পাওয়া যায়নি। আর অ্যালকালয়েড কেন বললাম? কারণ অ্যালকালয়েডের ডেফিনিশনের ভিতরে একটা ছিল যে বেসিক নাইট্রোজেনাস কম্পাউন্ড হইতে হবে, তাদের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে। তো বেসিক পার্টটা অর্থাৎ তারা ক্ষারীয় যে অংশটা ডেফিনিশনে, সেই অংশটাকে পূরণ করে। ক্যাফিনেও তাই। তো এই ছিল হচ্ছে অ্যালকালয়েডের ওয়াইডলি অ্যাকসেপ্টেড ক্লাসিফিকেশন। এছাড়াও অ্যালকালয়েডকে তাদের স্ট্রাকচার অনুসারে, স্ট্রাকচার মানে নিউক্লিয়াস অনুসারে অনেকভাবে ভাগ করা যায়। যেমন কিছুক্ষণ আগে বললাম যে স্টেরয়েড নিউক্লিয়াস যুক্ত থাকলে সেই অ্যালকালয়েডকে আমরা বলবো স্টেরয়েডাল অ্যালকালয়েড। তো চলেন আরেকটা ক্লাসিফিকেশন আমরা দেখি। বেসড অন দ্য ring structure or nucleus of the chief alkaloid group in the plant, drugs are classified into followings. তো রিং স্ট্রাকচার অথবা নিউক্লিয়াস যেটা থাকে অ্যালকালয়েডের গ্রুপের, প্রধান অ্যালকালয়েডের গ্রুপের, তার উপর ভিত্তি করে উদ্ভিদজাত যে সমস্ত ড্রাগ আছে অর্থাৎ অ্যালকালয়েড আছে তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। চলেন আমরা ভাগগুলো দেখি। প্রথমে থাকবে অ্যালকালয়েড, তারপরে থাকবে তার রিং এবং তার কিছু এক্সাম্পল। প্রথম যে অ্যালকালয়েডটা আসলো তার নাম হচ্ছে পাইরিডিন পাইপেরাইডিন। পাইরিডিন পাইপেরাইডিন কোন অ্যালকালয়েড? The alkaloids in this group contain pyridine or piperidine in the molecule. তাদের যে নিউক্লিয়াস আছে সেই অ্যালকালয়েডের মূল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মূল অংশটা হচ্ছে তার নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের ভিতরে পাইরিডিন পাইপেরাইডিন থাকবে। এটা হচ্ছে পাইরিডিন, এটা হচ্ছে পাইপেরাইডিন। উদাহরণ কি? নিকোটিন। তারপরে উদাহরণ কি? কোনাইন। কোনাইনের ভিতরে পাইপেরাইডিন আছে আর নিকোটিনের ভিতরে পাইরিডিন আছে। এছাড়া আর উদাহরণ কি আছে? লোবেলা অ্যালকালয়েডস, লুপিন অ্যালকালয়েডস, এগুলো হচ্ছে পাইরিডিন পাইপেরাইডিন গ্রুপের ভিতরে পড়ে, যাদের নিউক্লিয়াস পাইরিডিন অথবা পাইপেরাইডিন হতে পারে। পরবর্তী ক্লাস কি? ট্রোপেন অ্যালকালয়েডস। ট্রোপেন অ্যালকালয়েডস কাকে বলবো? ট্রোপেন ইজ এ ডাইসাইক্লিক কম্পাউন্ড where both pyrrolidine and piperidine ring systems are present. ট্রোপেন হচ্ছে ডাইসাইক্লিক কম্পাউন্ড যেখানে পাইরোলাইডিন, এই যেটা হচ্ছে পাইরোলাইডিন, এবং পাইপেরাইডিনটা উপরে দেখেছেন, পাইপেরাইডিন, এই দুই ধরনের রিং সিস্টেম থাকে। তো এটা হচ্ছে ট্রোপেন। ট্রোপেনের ভিতরে এই পাইপেরাইডিন দুই ধরনের রিং সিস্টেম থাকে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে অ্যাট্রোপিন। এটা হচ্ছে অ্যাট্রোপিন। অ্যাট্রোপিনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রোপেনের যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটা বিদ্যমান। এছাড়াও আরো যে সমস্ত অ্যালকালয়েডে ট্রোপেন অ্যালকালয়েডের মতো যাদের ভিতরে পাইরিডিন পাইপেরাইডিন রিং সিস্টেম থাকে, তাদের উদাহরণ হচ্ছে হায়োসায়ামিন, স্কোপোলামাইন ইত্যাদি। অন দ্য বেসিস অফ নিউক্লিয়াস বা রিং স্ট্রাকচারের উপর ভিত্তি করে আরো ক্লাসিফিকেশন। আগের মতোই অ্যালকালয়েড, রিং স্ট্রাকচার এবং এক্সাম্পল। কুইনোলিন। কুইনোলিন অ্যালকালয়েড কোনগুলা? The alkaloids of quinoline group contain quinoline ring as the principal nucleus. কুইনোলিন রিং হচ্ছে এটা, যে সমস্ত অ্যালকালয়েডের নিউক্লিয়াসে কুইনোলিন রিং বিদ্যমান তাদেরকে বলা হবে কুইনোলিন অ্যালকালয়েড। যেমন হচ্ছে কুইনাইন, আরো আছে কুইনাইডিন, চিনকোনিন, চিনকোনাইডিন ইত্যাদি। এখানে যে কুইনোলিন রিং বিদ্যমান। তার পরবর্তী ক্লাস হচ্ছে আইসোকুইনোলিন। কুইনোলিনের কাছাকাছি, এখানে নাইট্রোজেনটা হচ্ছে নিচের দিকে, এখানে নাইট্রোজেনটা হচ্ছে পাশে। The isoquinoline ring occurs in a number of alkaloids in widely separated plant families. উদ্ভিদের বিভিন্ন ফ্যামিলিতে আইসোকুইনোলিন রিং যুক্ত অ্যালকালয়েড পাওয়া যায়, যেমন পেপাভেরাইন, পেপাভার সোমনিফেরাস, এখান থেকে পাওয়া যায় পেপাভেরাইন।
আরো আছে মরফিন, এমিটিন, এগুলো হচ্ছে আইসোকুইনোলিন রিং যুক্ত। এটা হচ্ছে আইসোকুইনোলিন রিং। আপনারা নামের সাথে রিংটাকেও পরীক্ষায় প্রশ্ন আসলে অঙ্কন করবেন। নেক্সট, indole alkaloid. A number of important alkaloids possesses an indole ring in their structure. অনেকগুলো গুরুত্বপূর্ণ অ্যালকালয়েডের স্ট্রাকচারে ইন্ডোল রিং বিদ্যমান, এটা হচ্ছে ইন্ডোল রিং। তো যে সমস্ত অ্যালকালয়েডের নিউক্লিয়াস ইন্ডোল রিং তাদেরকে বলা হবে ইন্ডোল অ্যালকালয়েড। যেমন এখানে একটা অ্যালকালয়েড দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখেন এই যে এখানে ইন্ডোল রিংটা বিদ্যমান। আর উদাহরণ কি আছে? স্ট্রিকচিন, ব্রুসিন, ভিনব্লিস্টিন, ভিনক্রিস্টিন ইত্যাদি। নেক্সট ক্লাস, এটাও হচ্ছে রেজারপিনের উদাহরণ। রেজারপিনের স্ট্রাকচারে ইন্ডোল অ্যালকালয়েড বিদ্যমান। নেক্সট ক্লাস হচ্ছে ইমিডাজোল অ্যালকালয়েড। ইমিডাজোল অ্যালকালয়েড কোনগুলা? দ্য অ্যালকালয়েডস দ্যাট কন্টেইনস ইমিডাজোল রিং ইন দেয়ার স্ট্রাকচার আর ইমিডাজোল অ্যালকালয়েডস। যে সমস্ত অ্যালকালয়েডের নিউক্লিয়াস হিসাবে ইমিডাজোল রিং বিদ্যমান, এই যেটা হচ্ছে ইমিডাজোল রিং, তাদেরকে বলা হয় ইমিডাজোল অ্যালকালয়েড। উদাহরণ হচ্ছে পিলোকার্পাইন, আইসোপিলোকার্পিন, এই যে এটা হচ্ছে আমাদের ইমিডাজোল রিং। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে যেটা এই স্ট্রাকচার দেখে আপনারা অনুমান করতে পারছেন এই স্ট্রাকচারটা কোথায় থাকে। এর আগে আমরা সিপিপি রিং এর কথা বলেছিলাম, যেটা হচ্ছে স্টেরয়েডের নিউক্লিয়াস, সাইক্লোপেন্টানোপারহাইড্রোফ্রিয়ান্থিন রিং। তো এই স্ট্রাকচার অর্থাৎ নিউক্লিয়াস যুক্ত অ্যালকালয়েডটাকে আমরা বলবো হচ্ছে স্টেরয়েডাল অ্যালকালয়েড। এটা হচ্ছে স্টেরয়েডাল অ্যালকালয়েড। দ্য স্টেরয়েডাল অ্যালকালয়েডস আর characterized by the presence of cyclopentanoparhydrophenoanthrin ring. তো এটা হচ্ছে সাইক্লোপেন্টানোপারহাইড্রোফ্রিয়ান্থিন রিং, সিপিপি রিং। এই রিং যুক্ত অ্যালকালয়েডটাকে আমরা বলবো স্টেরয়েডাল অ্যালকালয়েড। এর আগে আমরা কোনেসিন দেখেছিলাম। এছাড়াও এখানে আরো উদাহরণ আছে। এটা হচ্ছে কোনেসিনের স্ট্রাকচার, এখানে সাইক্লোপেন্টানোপারহাইড্রোফ্রিয়ান্থিন রিং বিদ্যমান। এটা হচ্ছে রিং, এখানে দেখে মনে হচ্ছে যে এটা ষড়ভুজ আকৃতির। আসলে এখানে একটা বিদ্যমান, মানে 1 2 3 তিনটা নিউক্লিয়াসের সাথে একটা 5 মেম্বার রিং বিদ্যমান, তার সাথে আরেকটা রিং বিদ্যমান। এটাকে আকার সুবিধার্থে এরকম করা হয়েছে। আর উদাহরণ আছে সোলানিন, প্রোটোভেরাটিন, এ এন্ড বি, অ্যাকোনাইট ইত্যাদি। আচ্ছা, তারপরের ক্লাস হচ্ছে লুপিনেন। The alkaloids that contain lupinen ring, লুপিনেন রিং হচ্ছে এটা। এরকম লুপিনেন রিং যুক্ত যে অ্যালকালয়েড গুলো আছে তাদেরকে আমরা বলবো লুপিনেন অ্যালকালয়েড। যেমন হচ্ছে লুপিনিন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লুপিনেন রিং বিদ্যমান, এটাকে আমরা বলছি লুপিনেন অ্যালকালয়েড। আমাদের ক্লাসিফিকেশনকে আমরা সামনের দিকে অগ্রসর করি। বেসড অন দ্য নিউক্লিয়াস এন্ড রিং স্ট্রাকচারের উপর ভিত্তি করে অ্যালকালয়েডের ক্লাসিফিকেশন চলতেছে। তা পরবর্তীতে ক্লাসিফিকেশন গুলো হচ্ছে অ্যালকালয়েডাল অ্যামিনো গ্রুপ। The alkaloidal amino group do not contain heterocyclic nitrogen atoms. Some are derivatives of phenyl ethyl amine. অ্যালকালয়েডাল অ্যামিনো গ্রুপ হচ্ছে সেই অ্যালকালয়েড যাদের ভিতরে হেটেরোসাইক্লিক নাইট্রোজেন নাই, এবং তাদের অনেকগুলোই হচ্ছে ফিনাইল ইথাইল অ্যামিন এখান থেকে ডিরাইভ করা, সেখান থেকে সংশ্লেষিত করা হয়। এটা হচ্ছে ফিনাইল ইথাইল অ্যামিন। ইথাইল অ্যামিন মানে ইথাইল অংশটুকু, আর ফিনাইল অংশটুকু হচ্ছে বেনজিন রিংয়ের অংশটুকু। এর উদাহরণ হচ্ছে এফিড্রিন, আর উদাহরণ আছে ম্যাসক্যালাইন, কোলসিসিন ইত্যাদি। যেখানে যে রিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিনাইল ইথাইল অ্যামিনের রিং। পরবর্তী উদাহরণ হচ্ছে পিউরিন অ্যালকালয়েড। The alkaloids in this group contain the purine nucleus, which consists of 6-membered pyridine ring fused to the 5-membered imidazole ring. তো পাইরিডিন এবং ইমিডাজোল রিং দুইটা যখন ফিউজ হয়, একত্রে সংযুক্ত হয়, তখন যে রিংটা তৈরি হয় তাকে আমরা বলছি পিউরিন রিং। এটা হচ্ছে 5-membered ইমিডাজোল রিং, এটা হচ্ছে 6-membered পাইরিডিন রিং। দুইটা রিং একত্র হয়ে তৈরি হয়েছে পিউরিন রিং। পিউরিন রিং যুক্ত যে অ্যালকালয়েড তাকে আমরা বলি পিউরিন অ্যালকালয়েড। উদাহরণ হচ্ছে ক্যাফিন, এটা হচ্ছে ক্যাফিনের স্ট্রাকচার। ক্যাফিনের ভিতরে এই পিউরিন রিংটা বিদ্যমান। আর উদাহরণ হচ্ছে থিওব্রোমিন। তো এই হচ্ছে আমাদের অ্যালকালয়েড গুলার যেই নিউক্লিয়াস, তার নিউক্লিয়াসে অ্যাট এ গ্লান্স এখানে নিউক্লিয়াস গুলো দেখানোর চেষ্টা করা হয়েছে। তো আপনারা এখানে অনেকগুলা নিউক্লিয়াস দেখতে পাচ্ছেন। এখানে যদি দেখেন তাহলে এখানে দেখেন এখানে আছে পাইরোলাইডিন,
পাইরিডিন, আরো আছে পাইপেরাইডিন, আইসোকুইনোলিন, টেট্রাহাইড্রোআইসোকুইনোলিন, ট্রোপেনডিন, কুইনাইন। তারপরে এটা হচ্ছে মরফিনের স্ট্রাকচার, এটা হচ্ছে ইন্ডোল, এটা হচ্ছে ইমিডাজোল। তারপরে এখানে আছে কোলসেসিনের স্ট্রাকচার, এটা হচ্ছে পিউরিনের রিং, এটা হচ্ছে স্ট্রিকচিনের স্ট্রাকচার, ইরাথ্রোডিন তার স্ট্রাকচার এটা। তারপরে ফেনান্থ্রিন রিং হচ্ছে এটা, আর এটা হচ্ছে কোনেসিনের স্ট্রাকচার, এটা হচ্ছে সিপিপি রিং, সাইক্লোপেন্টাটোপ্যারাডোফিরান্থিন রিং, এটা হচ্ছে নিউক্লিয়াস। না আরো এখানে কিছু রিং দেখতে পাচ্ছেন, উদাহরণও আছে। এটা প্যাপাভেরাইনের ভিতরে এক ধরনের রিং সিস্টেম বিদ্যমান। এই রিং সিস্টেমটার নাম কি? এখান থেকে দেখেন এই রিং সিস্টেম আর এই রিং সিস্টেম সেম। মরফিনের ভিতরে এক ধরনের রিং সিস্টেম বিদ্যমান। মরফিনের রিং, এখানে মরফিন যেটা দেখতে পাচ্ছেন, মরফিনের এখানে দেখতে পাচ্ছেন R1 R2 আছে। এই R1 R2 তে যদি হাইড্রোজেন থাকে তাহলে এটা হবে মরফিন স্ট্রাকচারটা, আর R1 এ যদি CH3 থাকে আর R2 তে যদি হাইড্রোজেন থাকে তাহলে এটার নাম হয়ে যাবে হচ্ছে কোডিন। এখানে আরো অনেক ধরনের রিং সিস্টেম বিদ্যমান। তো এগুলো হচ্ছে মোহাম্মদ আলীর বই থেকে নেওয়া হয়েছে। তো রিং স্ট্রাকচার গুলো একত্রে মোহাম্মদ আলীর বইয়ে এভাবে পাবেন। ওকে, এই ছিল বেসিক রিং স্ট্রাকচার। এখন আমরা দেখব কেমিক্যাল টেস্ট ফর অ্যালকালয়েডস। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে অ্যালকালয়েড গুলা বিভিন্ন ধরনের অ্যাসিড আছে, যে অ্যাসিড গুলোর সাথে রিঅ্যাকশন করে একটা নির্দিষ্ট ধরনের প্রিসিপিটেট, ইনসলিবল প্রিসিপিটেট তৈরি করে থাকে। সেই ইনসলিবল প্রিসিপিটেটের উপর ভিত্তি করে অ্যালকালয়েড গুলাকে বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়। তো ওই রকমই প্রিসিপিটেটের উপর ভিত্তি করে কোনো একটা স্যাম্পলে বা আননোন কোনো একটা স্পেসিমেনে অ্যালকালয়েড আছে কিনা সেটা নির্ধারণ করার জন্য ওই ধরনের রিঅ্যাকশন গুলাকে ব্যবহার করা হয়। তো চলেন কিছু রিঅ্যাকশন আমরা দেখি। বলা হচ্ছে most alkaloids are precipitated from neutral or slightly acid solutions by various reagents. অধিকাংশ অ্যালকালয়েড গুলাই নিউট্রাল মানে অ্যাসিডও না বেজও না এরকম, অথবা সামান্য অ্যাসিডীয় অম্লযুক্ত দ্রবণ থেকে বিভিন্ন ধরনের বিকারক ব্যবহার করে তাদেরকে প্রিসিপিটেট আকারে আলাদা করা যায়। The precipitate may be amorphous or crystalline and are of various colors. প্রিসিপিটেট গুলা কেলাসিত, ক্রিস্টাল যুক্ত হতে পারে অথবা অ্যামরফাস ক্রিস্টাল ছাড়াও হতে পারে, এবং সেই সমস্ত প্রিসিপিটেট বা অদক্ষেপ গুলা বিভিন্ন রঙের হয়। সে রংগুলা কেমন? সে রংগুলা হচ্ছে বিভিন্ন রিয়াজেন্টের জন্য বিভিন্ন রকম। যেমন এখানে রিয়াজেন্ট অনুযায়ী আমরা রংগুলো দেখব। একটা রিয়াজেন্ট হচ্ছে মেয়ার্স রিয়াজেন্ট। মেয়ার্স রিয়াজেন্ট কি দিয়ে তৈরি হয়? মেয়ার্স রিয়াজেন্ট তৈরি হয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড সলিউশন দিয়ে। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড অর্থাৎ KI, এই সলিউশনটাকে বলা হয় মেয়ার্স রিয়াজেন্ট। মেয়ার্স রিয়াজেন্ট দিয়ে কি ধরনের প্রিসিপিটেট পাওয়া যায়? ক্রিমি অর্থাৎ পেল ইয়েলো টাইপের প্রিসিপিটেট পাওয়া যায়। এই প্রিসিপিটেট কোন ধরনের অ্যালকালয়েড দেয়? ট্রু অ্যালকালয়েড দিয়ে থাকে। তবে alkaloids of purine group and few others do not produces creamy or pale yellow precipitate when reacted or treated with Mears reagent. অর্থাৎ Mears reagent দিয়ে যদি আমরা অ্যালকালয়েড টেস্ট করতে চাই তাহলে পিউরিন গ্রুপ যুক্ত অথবা এবং এর সাথে আরো কিছু সামান্য আলাদা কিছু অ্যালকালয়েড আছে যারা Mears reagent-এর সাথে কোনো প্রিসিপিটেট দেয় না। তাছাড়া ট্রু অ্যালকালয়েড যদি হয় তাহলে ক্রিমি বা পেল ইয়েলো প্রিসিপিটেট দেবে। নেক্সট রিয়াজেন্টের নাম হচ্ছে ওয়াগনারস রিয়াজেন্ট। ওয়াগনারস রিয়াজেন্ট কি দিয়ে তৈরি হয়? সলিউশন অফ আয়োডিন ইন পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইডের ভিতরে আয়োডিনকে দিয়ে যদি সলিউশন তৈরি করা হয় সেটাকে বলা হবে ওয়াগনারস রিয়াজেন্ট। এগুলো নির্দিষ্ট কনসেন্ট্রেশন আছে, নির্দিষ্ট পরিমাণ আছে। এগুলো আপনারা ইয়েতে পাবেন, বিভিন্ন ধরনের কেমিক্যাল টেস্ট যেখানে শো করা হয়, যেমন ইয়ের বইয়ে, মোহাম্মদ আলীর বইয়ে, তারপরে হচ্ছে ব্যাডি টেলার্সের বইয়ে। এগুলো বইয়ের ভিতরে আরো কিছু বই আছে, ক্লস এন্ড টেলর, WC ইভান্স। এখানে তাদের এরকম কিছু রিয়াজেন্টের নাম এবং তাদের প্রিপারেশন কত গ্রাম কিভাবে দিয়ে তৈরি করতে হয় সেগুলো উল্লেখ করা আছে, স্পেসিফিক সেখানে পাবেন। তো এখানে আমরা শুধুমাত্র রিয়াজেন্টের নাম এবং সেই রিয়াজেন্টে কি ধরনের উপাদান থাকে এবং তারা
কোন ধরনের অ্যালকালয়েডের সাথে কি ধরনের প্রিসিপিটেট বা অদক্ষেপ তৈরি করে সেইগুলো সম্পর্কে শুধু জানার চেষ্টা করতেছি। তো অগনাস রিয়াজেন্ট কি করে? রেডিশ ব্রাউন আর ব্রাউন প্রিসিপিটেট তৈরি করে উইথ অ্যালকালয়েড। অ্যালকালয়েড যদি থাকে কোনো সলিউশনে, সেই সলিউশনটার সাথে অগনাস রিয়াজেন্ট দিয়ে যদি সেই সলিউশনটাকে ট্রিট করা হয়, তাহলে রেডিশ ব্রাউন, লালচে বাদামি অথবা বাদামি রঙের অদক্ষেপ পড়বে। তার পরবর্তী রিয়াজেন্টের নাম হচ্ছে ড্রেজেনডর্ফস রিয়াজেন্ট। ড্রেজেনডর্ফস রিয়াজেন্টের ভিতরে কি থাকে? সলিউশন অফ পটাশিয়াম বিসমাথ আয়োডাইড। পটাশিয়াম বিসমাথ আয়োডাইডের দ্রবণ যেটা, তাকে বলা হচ্ছে ড্রেজেনডর্ফস রিয়াজেন্ট। সেটা কোন ধরনের প্রিসিপিটেট তৈরি করে? রেডিশ ব্রাউন অর অরেঞ্জ কালার প্রিসিপিটেট উইথ অ্যালকালয়েডস। অ্যালকালয়েডের সাথে সে আগেরটার মতো লালচে বাদামি অথবা কমলা কালারের প্রিসিপিটেট পদক্ষেপ তৈরি করে থাকে। নেক্সট যে রিয়াজেন্ট, সেটার নাম হচ্ছে হ্যাগার্স রিয়াজেন্ট। হ্যাগার্স রিয়াজেন্ট তৈরি হয় স্যাচুরেটেড সলিউশন অফ পিক্রিক অ্যাসিড দিয়ে। পিক্রিক অ্যাসিডের স্যাচুরেটেড সলিউশন তাকে বলবো হ্যাগার্স রিয়াজেন্ট। স্যাচুরেটেড মানে হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, যে দ্রবণে যতটুকু দ্রাবক, একটা দ্রবণে দ্রাবকের একটা ক্যাপাসিটি থাকে, যে কতটুকু দ্রব্য সে দ্রবীভূত করতে পারবে। যে দ্রবণের দ্রাবকের ক্যাপাসিটি যতটুকু, ঠিক অতটুকুই দ্রব্য যদি থাকে, তখন তাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ, ইংলিশে বলা হয় স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন পিক্রিক অ্যাসিডের হলে তাকে আমরা বলবো হ্যাগার্স রিয়াজেন্ট। হ্যাগার্স রিয়াজেন্ট কোন ধরনের প্রিসিপিটেট তৈরি করে? ইয়েলো অথবা ক্যারেক্টারিস্টিক ক্রিস্টালাইন প্রিসিপিটেট উইথ ম্যানি অ্যালকালয়েডস। অনেক ধরনের অ্যালকালয়েডস এর সাথে হ্যাগার্স রিয়াজেন্ট নির্দিষ্ট মানে বৈশিষ্ট্যযুক্ত কেলাসিত হলুদ রঙের পদক্ষেপ তৈরি করে থাকে। ক্যারেক্টারিস্টিক ক্রিস্টালাইন বলতে মানে ওই ক্রিস্টালগুলা শুধুমাত্র ওই ধরনের অ্যালকালয়েডের জন্যই দেবে। ধরা যাক এটা যদি ট্রু অ্যালকালয়েড হয়, তাহলে এক ধরনের ক্রিস্টাল দেবে, সিডো অ্যালকালয়েড হলে এক ধরনের ক্রিস্টাল দেবে, পিউরিন যুক্ত অ্যালকালয়েড হলে এক ধরনের ক্রিস্টাল দেবে। তো ইয়েলো হলেও ক্রিস্টালগুলো একটু ভিন্ন ভিন্ন হয়, যে ধরনের অ্যালকালয়েড সে অনুযায়ী ক্রিস্টালগুলো তৈরি হয়। সেজন্যই বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ক্রিস্টালাইন প্রিসিপিটেট তৈরি করবে। নেক্সট হচ্ছে ট্যানিক অ্যাসিড টেস্ট। ট্যানিক অ্যাসিড টেস্ট করার জন্য যে সলিউশন ইউজ করা হয়, সেটাতে থাকে হচ্ছে ফ্রেশলি প্রিপেয়ার্ড অ্যাকুয়াস সলিউশন অফ ট্যানিক অ্যাসিড। পানির ভিতরে ট্যানিক অ্যাসিডকে 5% ওয়েট পার ভলিউম আকারে যদি একটা সলিউশনে তৈরি করা যায়, তখন সেটাকে বলা হবে ট্যানিক অ্যাসিড। যেই ট্যানিক অ্যাসিডটা দিয়ে আমরা অ্যালকালয়েডের টেস্ট করব। 5% ওয়েট পার ভলিউম মানে হলো যে 100 ml একটা সলিউশনের মধ্যে 5 গ্রাম ট্যানিক অ্যাসিড থাকবে। তার মানে প্রথমে 5 গ্রাম ট্যানিক অ্যাসিড নিয়ে পানি দিয়ে সেটাকে 100 ml সলিউশন তৈরি করা হবে। তো এটা হচ্ছে ট্যানিক অ্যাসিড টেস্টের জন্য তৈরি করা রিয়াজেন্ট। এটা তাহলে কি ধরনের প্রিসিপিটেট দেয়? গিভস precipitate, এটা precipitate হবে PRE with most of the alkaloids with which is soluble in dilute acid or ammonia solution. ট্যানিক অ্যাসিডের সাহায্যে প্রায় সব ধরনের অ্যালকালয়েডেরই প্রিসিপিটেট পাওয়া যায়, কিন্তু মজার বিষয় হলো যে প্রিসিপিটেটটা পাওয়া যায়, অদক্ষেপটা পাওয়া যায়, সেটা ইনসলিবল না। এর আগের গুলা সম্পর্কে কিছু বলা নাই, তার মানে আমরা ধরে নিচ্ছি যে আগের গুলা হচ্ছে ইনসলিবল। তারা প্রিসিপিটেট তৈরি করার পরে সেই অদক্ষেপ আবার নতুন করে অন্য কোনো দ্রবণে দ্রবীভূত হবে না। কিন্তু ট্যানিক অ্যাসিডের ক্ষেত্রে যে প্রিসিপিটেট বা অদক্ষেপ তৈরি হবে, সেটা ডাইলিউট অ্যাসিড বা অ্যাসিডের লঘু দ্রবণে অথবা অ্যামোনিয়ার সলিউশনের ভিতরে দিলে সেটা সেখানে দ্রবীভূত হয়ে যাবে, সলিবল হয়ে যাবে। তারপরে যে রিয়াজেন্ট, সেই রিয়াজেন্টের নাম হচ্ছে অ্যামোনিয়া রেনিকেট টেস্ট। অ্যামোনিয়া রেনিকেট টেস্ট এর জন্য যে সলিউশন তৈরি করি, সেটা তৈরি হয় কিভাবে? স্যাচুরেটেড অ্যাকুয়াস সলিউশন অফ অ্যামোনিয়া রেনিকেট স্লাইটলি অ্যাসিডিফাইড উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যামোনিয়া রেনিকেটকে যদি পানির ভিতরে দ্রবীভূত করে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়, এবং সেই সম্পৃক্ত দ্রবণটাকে যদি সামান্য পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে অ্যাসিডিফাইড অর্থাৎ সেটাকে যদি অম্লিত করা হয়, তখন সেটাকে বলা হবে হচ্ছে অ্যামোনিয়া রেনিকেট। পেয়ে যাওয়ার পরে সেটা দিয়ে আমরা অ্যামোনিয়া টেস্ট করব। এখানে এটা টি হবে না, এটা আই হবে। আচ্ছা, তো টেস্ট করার সময় অ্যালকালয়েডের সাথে অ্যামোনিয়া রেনিকেট কি কালার শো করে? পিঙ্ক ফ্লকুলেন্ট প্রিসিপিটেট উইথ মোস্ট অফ দ্য অ্যালকালয়েডস। অধিকাংশ অ্যালকালয়েডের সাথে ফ্লকুলেন্ট প্রিসিপিটেট বা অদক্ষেপ তৈরি করে থাকে। ফ্লকুলেন্ট হচ্ছে একটা টার্ম particularly applied for suspension. যখন সাসপেনশন পড়বেন তখন ফ্লোকুলেশন, ফ্লোকুলেটেড, নন ফ্লোকুলেটেড বা ডিফ্লোকুলেটেড সাসপেনশন সম্পর্কে জানবেন। আস্তে আস্তে তলানি জমে যদি সেটা জট পাকায় যায় বা সেটা যদি জমা হয় আস্তে আস্তে, তখন সেটাকে, এই জমা হওয়া জিনিসটাকে বলা হয় হচ্ছে ফ্লোকুলেন্ট।
to aggregate into mass. তো এই যে ফ্লোকুলেন্ট হওয়া তার মানে হচ্ছে যে অন্যান্য যে টেস্টগুলো আছে সেখানে হয়তোবা এই সলিউশনটা দেওয়ার সাথে সাথেই আমরা পদক্ষেপটা পেয়ে যাব। আর এখানকার পদক্ষেপ যেটা আছে সেটা হচ্ছে আস্তে, আস্তে জমা হবে তলের দিকে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে কেমিক্যাল কিছু রিয়াজেন্ট এবং তাদের সাথে অ্যালকালয়েডের টেস্টে তৈরি হওয়া প্রিসিপিটেটের কালার, যেটা দেখে আমরা অ্যালকালয়েডের উপস্থিতি শনাক্ত করতে পারবো। আশা করি এই রিয়াজেন্টগুলা এবং তাদের থেকে উৎপাদিত কালার কিভাবে অ্যালকালয়েড শনাক্তকরণে সহায়তা করে বা ব্যবহৃত হয় সেটা বুঝতে পেরেছেন। এটা সম্পর্কে আরো জানতে পারবেন মোহাম্মদ আলীর বই থেকে। ওকে, নাও the extraction of alkaloid. অ্যালকালয়েডকে কিভাবে এক্সট্রাকশন করা হয়? এক্সট্রাকশন হলো একটা প্রসেস যে সম্পর্কে এর আগে আপনারা জেনেছেন যে এক্সট্রাকশন এমন একটা প্রসেস যার সাহায্যে একটা বস্তুর মধ্য থেকে কাঙ্ক্ষিত উপাদানটাকে সংশ্লেষিত করা হয়, তাকে বের করে নিয়ে আসা হয়। অ্যালকালয়েডের যে এক্সট্রাকশন প্রসেস সেটা কয়েকটা ধাপে সংগঠিত হয়। তো প্রথম যে ধাপ সেটা হলো যে আমাদের কাঙ্ক্ষিত বস্তু যেখানে আছে তার সাথে সেটাকে উপযুক্ত একটা মাধ্যমের সাথে রিয়াকশন ঘটানো, যাতে আমরা আমাদের অ্যালকালয়েডটা সেখান থেকে বের করে আনতে পারি। তাহলে ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ ইজ দ্য প্রিপারেশন অফ পাউডার ম্যাটেরিয়াল। অর্থাৎ যেই জায়গা থেকে আমি অ্যালকালয়েডকে আলাদা করতে চাই সেই জিনিসটা হতে পারে সেটা কোনো উদ্ভিদের পাতা, ফল, ফুল, শিকড়, বাকল ইত্যাদি, সেটাকে শুকিয়ে অথবা না শুকিয়ে যেভাবে হোক আমাকে পাউডার করতে হবে। পাউডার করার পরে সেটার সাথে কি করতে হবে? কোনো একটা সলভেন্ট মিশাইতে হবে। তো এখানে কি বলা হচ্ছে? ময়েশ্চার উইথ অ্যাকুয়াস অ্যালকালি। যেটা পাউডার যে ম্যাটেরিয়ালটা যেখান থেকে আমি অ্যালকালয়েড আলাদা করে নিব সেইটাকে অ্যাকুয়াস অ্যালকালি দিয়ে ভেজাইতে হবে। অ্যাকুয়াস অ্যালকালি মানে হচ্ছে পানির ভিতরে ক্ষারযুক্ত এমন একটা দ্রবণ। সেই পানির ভিতরে ক্ষার কি হইতে পারে? সোডিয়াম কার্বনেট হইতে পারে, সোডিয়াম বাইকার্বনেট হতে পারে, অথবা চুন হইতে পারে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। এগুলো দিয়ে আমরা পাউডারড ম্যাটেরিয়ালটাকে প্রথমে ট্রিট করব। আচ্ছা, পাউডার ম্যাটেরিয়ালটাকে ট্রিট করার পরে সেখান থেকে কি আলাদা হবে? ফ্রি অ্যালকালয়েড এন্ড আদার প্লান্ট কনস্টিটিউয়েন্টস আলাদা হয়ে যাবে। আপনারা জানেন অ্যালকালয়েড হলো বেসিক নাইট্রোজেনাস সাবস্টেন্স, অর্থাৎ ক্ষারীয় নাইট্রোজেন যুক্ত সাবস্টেন্স। তো তাকে যখন অ্যাকুয়াস অ্যালকালি দিয়ে ক্ষার দিয়ে ট্রিট করা হবে তখন লাইক ডিসলভস লাইক, যে সমস্ত অ্যালকালয়েড গুলো সেখানে থাকবে তারা ফ্রি হয়ে যাবে এবং যে সমস্ত অ্যালকালয়েড গুলো ছাড়া অন্য যে উপাদানগুলো থাকবে সেগুলো অ্যালকালয়েড থেকে আলাদা হয়ে যাবে। ফ্রি অ্যালকালয়েড মানে অন্যান্য উপাদান এর সাথে যে অ্যালকালয়েড ছিল সেটা সেই উপাদান থেকে আলাদা হয়ে যাবে। সেই আলাদা হয়ে যাওয়া অ্যালকালয়েডকে বলছে ফ্রি অ্যালকালয়েড, এবং যে অন্যান্য উপাদানগুলো ছিল সেগুলো তো অ্যালকালয়েড বিহীন অবস্থায় থাকবে, তাদেরকে বলছি আদার প্লান্ট কনস্টিটিউয়েন্ট। আচ্ছা, এরপরে যে ফ্রি অ্যালকালয়েড পেলাম সেটাকে আমরা কি করব? Then we will extract it with organic solvent such as benzene, chloroform, etc. আপনারা অ্যালকালয়েডের যখন কেমিক্যাল বৈশিষ্ট্য পড়ানো হয়েছিল তখন পড়েছিলেন যে অ্যালকালয়েড গুলা বিভিন্ন ধরনের অপোলার নন পোলার যেই সলভেন্ট গুলো আছে যেমন বেনজিন, ক্লোরোফর্ম, সেগুলোতে ফ্রি অ্যালকালয়েড সেগুলো খুব সহজেই দ্রবীভূত হয়। আর অ্যালকালয়েডের যে সল্ট আছে, অর্থাৎ অ্যালকালয়েড যেহেতু বেস তার সাথে অ্যাসিড রিঅ্যাকশন করলে সল্ট এবং পানি উৎপন্ন হবে। এভাবে অ্যালকালয়েডাল সল্ট যেগুলো পাওয়া যায় সেগুলো আবার পানিতে খুব ভালো সলিবল হয়। আর পানিতে সলিবল হয় না কোনটা? ফ্রি অ্যালকালয়েড। আর ফ্রি অ্যালকালয়েড সলিবল হয় কোনখানে? এই অপোলার অর্থাৎ নন পোলার সলভেন্ট যেমন বেনজিন, ক্লোরোফর্মে সলিবল হয়। সুতরাং আমরা যে ফ্রি অ্যালকালয়েড পেলাম সেই ফ্রি অ্যালকালয়েডটাকে আমরা এরকম অর্গানিক সলভেন্ট, মূলত হচ্ছে নন পোলার সলভেন্ট টাইপের আর কি, সেগুলো দিয়ে আমরা ট্রিট করব। ট্রিট করলে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলে কি পাবো? এক্সট্রাক্ট করলে আমরা পাবো অর্গানিক লেয়ার যেখানে থাকবে অ্যালকালয়েড এবং অন্যান্য প্লান্ট কনস্টিটিউয়েন্ট, এবং আরেকটা পাবো হচ্ছে অ্যাকুয়াস লেয়ার যেখানে থাকবে ওয়াটার সলিবল কম্পাউন্ডস। ধরা যাক এই ট্রিটমেন্টটা আমরা যে সেপারেশন
ফানেল আছে, সেপারেটিং ফানেলের ভিতর দিয়ে করব। সেপারেটিং ফানেল দিয়ে ট্রিট করলে কিভাবে ট্রিট করা হয় এটা আপনারা এর আগে এক্সট্রাকশন যেখানে দেখানো হয়েছিল প্লান্ট অ্যানালাইসিসে সেখানে দেখেছেন যে এটা হচ্ছে একটা সেপারেটিং ফানেল। এই সেপারেটিং ফানেলের ভিতরে আমাদের দুইটা উপাদান আছে, একটা হচ্ছে প্লান্ট কনস্টিটিউয়েন্ট, একটা হচ্ছে অ্যালকালয়েড। তো এখানে ফ্রি অ্যালকালয়েড আছে, প্লান্ট কনস্টিটিউয়েন্ট আছে। তো এখানে যদি আমরা অর্গানিক যেই সলভেন্ট সেটা এখানে দিয়ে দিই তাহলে অর্গানিক সলভেন্ট তার উপর একটা আলাদা লেয়ার তৈরি করবে, সেই লেয়ার, কারণ আগেরটা ছিল হচ্ছে অ্যাকুয়াস অ্যালকালি অর্থাৎ পানিযুক্ত, পানি থেকে ফ্রি অ্যালকালয়েড পাওয়া গেছে। তো সেই অ্যাকুয়াস লেয়ারের উপরে অর্গানিক লেয়ার একটা তৈরি হলো। এখন এটাকে যদি ঝাঁকালে কি হবে, ঝাঁকালে অর্গানিক লেয়ারের ভিতরে অ্যালকালয়েড গুলা অর্গানিক লেয়ারের ভিতরে চলে যাবে, আর নিচে যে অ্যাকুয়াস লেয়ারটা ছিল সেখানে ওয়াটার সলিবল যে উপাদানগুলো আছে সেগুলো এই অ্যাকুয়াস লেয়ারে থেকে যাবে। এভাবে করে এখন আমি যদি এখানকার নব যেটা আছে সেই নবটাকে যদি খুলে দিলে এই নিচের দিকে ধরে নেন অ্যাকুয়াস লেয়ার আছে, সেটা আমি একটা বিকারে কালেক্ট করলাম। তাহলে বিকারের ভিতরে কালেক্ট করা যেই জিনিসটা তার মধ্যে থাকবে ওয়াটার সলিবল কম্পোনেন্টস, এই একটা বিকার। আরেকটা বিকারে আমি এই অংশটা কালেক্ট করলাম, যেই বিকারে এই অংশটা কানেক্ট করলাম সেই বিকারের মধ্যে কি থাকবে, সেই বিকারের ভিতরে থাকবে হচ্ছে অ্যালকোলাইট এবং অন্যান্য প্লান্ট উপাদান। এই অংশটা তো আমরা ফ্রি অ্যালকোলাইট পেয়েছিলাম এবং অন্যান্য প্লান্ট উপাদান আগেই পেয়েছিলাম। তো এখানে পরবর্তীতে এই কাজটা কেন করলাম, আগে পেয়েছিলাম একটা মিক্সচার, পরবর্তীতে অর্গানিক লেয়ারের মাধ্যমে স্পেসিফিক্যালি অ্যালকোলাইট গুলাকে আমরা আলাদা করে ফেললাম। আগেরটার ভিতরে অ্যাকুয়াস লেয়ারের কারণে পোলারিটি অনুসারে অ্যালকোলাইট গুলো, এখানে সব ধরনের পোলারিটি অ্যালকোলাইট ছিল, আর এক্সট্রাকশনের ভিতর দিয়ে আমরা নির্দিষ্ট পোলারিটি অ্যালকোলাইট গুলোকে আলাদা করতে পারি। এর আগে আপনারা প্লান্ট অ্যানালাইসিস চ্যাপ্টারের ভিতরে দেখেছিলেন যে ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন, ফ্র্যাকশনাল সেপারেশন ইত্যাদি বিভিন্ন মেথড আছে। তো আমি এখানে উদাহরণস্বরূপ দেখাইলাম কি করে আমরা সেপারেটিং ফানেল ইউজ করতে পারি। এছাড়াও অন্যান্য যে কোনো মেথড অ্যাপ্লাই করা যায়, যে মেথডগুলো অ্যাপ্লাই করলে মোর স্পেসিফিক্যালি ফ্রি অ্যালকালয়েড গুলাকে নির্দিষ্ট একটা সলভেন্ট এবং অর্গানিক লেয়ারের ভিতরে আলাদা করা সম্ভব। এবং অ্যালকালয়েড নিয়েই উদাহরণ দেওয়া ছিল সেখানে যে ফ্র্যাকশনাল সেপারেশনে এই কথা বলা ছিল। ওকে, আচ্ছা, তো এভাবে করে আমরা ফ্রি অ্যালকালয়েড থেকে এবং অন্যান্য প্লান্ট উপাদান থেকে অ্যালকালয়েড অংশটাকে আলাদা করে ফেললাম এবং অন্যান্য প্লান্ট উপাদান যেটা আছে সেটাকে আলাদা করে ফেললাম। আচ্ছা, তারপরে কি করব, আমরা এই অর্গানিক লেয়ার যেটা যার মধ্যে অন্যান্য প্লান্ট উপাদান এখনো বিদ্যমান আছে সেটাকে ডাইলুট অ্যাসিড দিয়ে ঝাঁকাবো, শেকেন উইথ ডাইলুট অ্যাসিড, অর্থাৎ লঘু একটা অম্লীয় দ্রবণ দিয়ে, অম্ল দিয়ে তাকে আমরা ঝাঁকাইলে কি হবে, অ্যাকুয়াস লেয়ার আলাদা হয়ে যাবে, অর্গানিক লেয়ার আলাদা হয়ে যাবে। এখনকার অ্যাকুয়াস লেয়ারে কি আসবে, অ্যালকালয়েডাল সল্ট চলে আসবে। অ্যালকালয়েডাল সল্ট কেন অ্যাকুয়াস লেয়ারে আসবে, কারণ হলো আপনি দেখেন যে এখানে ছিল হচ্ছে ফ্রি অ্যালকালয়েড, আর তার সাথে যখন অর্গানিক সলভেন্ট দিলাম ফ্রি অ্যালকালয়েড গুলা অর্গানিক লেয়ারে চলে আসলো। আসার পরে যখন অ্যাসিড দিয়ে, ডাইলুট অ্যাসিড দিয়ে এই অ্যালকালয়েডকে ঝাঁকানো হলো, তাহলে অ্যালকালয়েড হলো বেস আর আমি দিলাম হলো অ্যাসিড, অ্যাসিড আর বেস রিঅ্যাকশন করে তৈরি করবে হচ্ছে সল্ট অ্যান্ড ওয়াটার। যে সল্টটা তৈরি করে তাকে আমরা বলছি অ্যালকালয়েডাল সল্টস। তো আপনারা এর আগে যখন অ্যালকালয়েডের কেমিক্যাল নেচার পড়ানো হয়েছে, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স পড়ানো হয়েছে, তখন জেনেছেন যে অ্যালকালয়েডের সল্টগুলা পানিতে খুব ফ্রিলি সলিবল, অর্থাৎ খুব সহজেই দ্রবীভূত হয়। সুতরাং এই ডাইলুট অ্যাসিড দিয়ে অ্যাকুয়াস অ্যাসিড অর্থাৎ পানির মধ্যে অ্যাসিড মিশিয়ে সেই অ্যাসিড আর পানির মিশ্রণটাকে দিয়ে যখন অর্গানিক লেয়ারটাকে ঝাঁকানো হবে, তখন তার মধ্যে এই ঝাঁকানোর ফলে তৈরি হবে হচ্ছে অ্যালকালয়েডের সল্ট। আর এই সল্টটা তৈরি হওয়ার পরে যেহেতু এখানে পানি বিদ্যমান, সেই পানির মধ্যে অ্যালকালয়েডের সল্টটা চলে যাবে, পানির মধ্যে অ্যালকালয়েডের সল্ট চলে যাবে, কারণ হচ্ছে অ্যালকালয়েডের সল্ট গুলো হচ্ছে ফ্রিলি সলিবল ইন ওয়াটার। এবং এখানে পানি আর অর্গানিক লেয়ার যখন ঝাঁকানো হবে, অর্গানিক লেয়ার তো এটা হচ্ছে নন পোলার, পানি হচ্ছে পোলার, তো পোলার অর্গানিক লেয়ার নন পোলার পানির সাথে মিশবে না, অর্গানিক লেয়ার আলাদাই থাকবে। ঝাঁকির ভিতর দিয়ে পানি এর ভিতরে আমাদের সল্টটা চলে আসলো, অর্গানিক লেয়ার আলাদা থাকলো। অর্গানিক লেয়ার আলাদা থাকা অবস্থায় তার মধ্যে কি থাকবে, অর্গানিক কম্পাউন্ডস এবং ইমপিউরিটিস যেগুলো আছে সেগুলো থাকবে। তাহলে আমরা
প্রথম ধাপে পাইলাম হচ্ছে ফ্রি অ্যালকালয়েড, দ্বিতীয় ধাপে পাইলাম অ্যালকালয়েড এবং আদার প্লান্ট কনস্টিটিউয়েন্টস, তৃতীয় ধাপে আমরা পাইলাম হচ্ছে অ্যালকালয়েডাল সল্ট, সেটা পাইলাম হচ্ছে অ্যাকুয়াস লেয়ারে। এবং অন্যান্য ধাপেও অ্যাকুয়াস লেয়ার পেয়েছি, এই অ্যাকুয়াস লেয়ারটা পেয়েছি, ওয়াটার সলিউবল কম্পোনেন্ট সেখানে চলে এসেছে, হয়তো এখানে কিছু অ্যালকালয়েড আসতে পারে, কিন্তু এটা নিয়ে আমরা ডিল করতেছি না, আমরা অর্গানিক লেয়ার নিয়ে ডিল করতেছি, কারণ এখানে অ্যালকালয়েডটা সল আসলে সেটার পরিমাণ খুব বেশি হবে না, খুব বেশি না হওয়ার কারণে আমরা মূলত শুধু অ্যালকালয়েড বা বেশি পরিমাণ অ্যালকালয়েড যুক্ত অর্গানিক লেয়ার নিয়ে পরবর্তীতে আমরা এক্সট্রাকশনে অগ্রসর হচ্ছি। ওকে, নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে অ্যাডিশন অফ অ্যাকুয়াস অ্যালকালি। যে অ্যালকালয়েডাল সল্ট যেটা আছে তার সাথে আমরা অ্যাকুয়াস অ্যালকালি অ্যাড করব। অ্যাকুয়াস অ্যালকালি মানে পানির মধ্যে একটু ক্ষার অ্যাড করা হয়েছে, সেই ক্ষারযুক্ত পানিকে আমরা বলছি অ্যাকুয়াস অ্যালকালি, সেটা এখানে অ্যাকুয়াস লেয়ারের সাথে অ্যাড করলাম। করলে কি হবে? প্রিসিপিটেট অফ ফ্রি অ্যালকালয়েড, ক্রুড অ্যালকালয়েডাল মিক্সচার পাওয়া যাবে। এটা অ্যাড করলে তখন এই অ্যাকুয়াস লেয়ার থেকে অ্যালকালয়েডাল সল্ট যেটা আছে সেটা হচ্ছে অদক্ষেপ আকারে আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গেলে আলাদা হয়ে যাওয়া অদক্ষেপটাকে আমরা বলবো হচ্ছে ক্রুড অ্যালকালয়েডাল মিক্সচার। ক্রুড মানে হচ্ছে অপরিশোধিত, কাঁচা ম্যাটেরিয়াল আর কি, অপরিশোধিত অ্যালকালয়েডাল মিক্সচার আমরা পেয়ে যাব। তো পেয়ে গেলাম অপরিশোধিত অ্যালকালয়েডাল মিক্সচার। এখন কাজ হলো অপরিশোধিত অ্যালকালয়েডাল মিক্সচারটাকে পরিশোধন করা। এজন্য কি বলছে? ফাইনালি দ্য পিউরিফিকেশন ইজ অ্যাকম্পানিড বাই ক্রিস্টালাইজেশন মেথড। ক্রিস্টালাইজেশন মেথডের মাধ্যমে এই ক্রুড অ্যালকালয়েডাল মিক্সচারটাকে পিউরিফাই করা হয়, আরো বেশি এটাকে বিশুদ্ধ করা হয়। কিভাবে ক্রিস্টালাইজেশন করে আলাদা করা হয় এটা আমরা যখন প্লান্ট অ্যানালাইসিস পড়েছি সেখান থেকে জেনেছি যে এইভাবে এগুলোকে ক্রিস্টালাইজেশন করা হয়। ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন একটা পদ্ধতি আছে। এছাড়াও পিউরিফিকেশন আর মেথড থাকতে পারে। তো মূলত ক্রিস্টালাইজেশনের মাধ্যমে করা হয়ে থাকে। তো এই ছিল হচ্ছে কিভাবে অ্যালকালয়েডস গুলাকে প্লান্ট ম্যাটেরিয়াল থেকে আলাদা করা হবে তার একটা বর্ণনা। এছাড়াও আরো অনেক মেথড আছে যেগুলো এপ্লাই করা হতে পারে। তবে এটা হচ্ছে একটা ওয়ে। আমরা ল্যাবরেটরিতে অনেক সময় অ্যালকালয়েড আলাদা করে থাকি। তো সেখানে পাউডার প্লান্ট ম্যাটেরিয়াল ইউজ না করে একটা প্লান্ট ম্যাটেরিয়ালকে শুকিয়ে শুকনা প্লান্ট ম্যাটেরিয়ালটাকে একটা সলভেন্টের সাহায্যে আলাদা করে থাকি। সচরাচর ল্যাবে যখন কাজ করবেন তখন দেখবেন যে অনেক সময় ধুতুরা থেকে আলাদা করা হয়। ফাইনালি আলাদা করার পরে যেটা যে আলাদা হয়েছে, ক্রিস্টালাইজেশন হয়ে গেছে, সেটা দেখা যায় মাইক্রোস্কোপের নিচে। ওয়াশ গ্লাসের ভিতরে আলাদা করা অ্যালকালয়েডটাকে রেখে দিলে তখন ওয়াশ গ্লাসের নিচে রেখে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে তখন তার একটা নির্দিষ্ট ক্রিস্টাল স্ট্রাকচার দেখা যায়, যেটা রেফারেন্স ক্রিস্টাল স্ট্রাকচার থেকে ধারণা পাওয়া যায় যে আমাদের আলাদা করা অ্যালকালয়েডটা কি হতে পারে। ওকে, তো এই ছিল হচ্ছে অ্যালকালয়েড আলাদা করার পদ্ধতি। এটা হচ্ছে ডিসক্রিপশন যে কিভাবে আলাদা করা হয়। এই যে ফ্লো চার্টটা দেখানো হয়েছে সেই ফ্লো চার্টটার এখানে ডিসক্রিপশন দেওয়া হয়েছে। তো এখানে ডিসক্রিপশনে আলাদা করে কি বলা হচ্ছে? দ্য পাউডার ম্যাটেরিয়াল ইজ ময়েস্টেন্ড উইথ অ্যাকুয়াস অ্যালকালি। পাউডার ম্যাটেরিয়ালটা অ্যাকুয়াস অ্যালকালি দিয়ে প্রথমে ভেজানো হয়। অ্যাকুয়াস অ্যালকালি বলতে কি বোঝায়? যে ওয়াটার মিক্সড উইথ লাইম which combines with acid, tannins, and other phenolic substance and sets free the alkaloids if they exist in the plant as salt. প্লান্টের ভিতরে যদি অ্যালকালয়েড গুলো সল্ট আকারে থেকে থাকে তাহলে অ্যাকুয়াস অ্যালকালি, যার ভিতরে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট অথবা লাইম বা চুন থাকে, সেটা হচ্ছে এই অ্যালকালয়েড সল্ট থেকে অ্যালকালয়েডকে ফ্রি করে দেয়। The alkaloids are set free with other plant constituents, দেখলে আলাদা হয়ে যায়। তারপরে extraction is then carried out with organic solvents such as benzene, chloroform, ether or petroleum spirit. অপোলার আর যে সমস্ত অর্গানিক সলভেন্ট আছে নন পোলার, সেগুলা দিয়ে তাকে এক্সট্রাক্ট করা হয়। এক্সট্রাক্ট করলে অর্গানিক লেয়ারের ভিতরে চলে যায় অ্যালকালয়েড এবং অন্যান্য ইম্পিউরিটিস। The concentrated organic liquid which contains alkaloids and other plant constituents is then shaken with dilute acid. dilute aqueous acid দিয়ে পরে এটাকে ট্রিট করা হয়। ট্রিট করলে কি হবে? অ্যাসিডের কারণে অ্যালকালয়েড গুলা সল্ট আকারে অ্যাকুয়াস লেয়ারের মধ্যে চলে যাবে, মানে অ্যালাউড টু সেপারেট। এরপরে এটাকে আলাদা করা হয়। The alkaloid salts are now in the aqueous liquid while many impurities remain behind in the organic liquid. তো অ্যাকুয়াস যে লিকুইড আছে তার মধ্যে অ্যালকালয়েড এর সল্ট গুলো চলে যায় আর অর্গানিক লিকুইডের মধ্যে ইম্পিউরিটিস চলে যায়। অ্যাকুয়াস লিকুইড, that means aqueous alkali, is then added to the aqueous layer giving precipitation of free alkaloids. এরপরে এই যে আগের মতোই যদি সল্ট থাকে, সল্টের যদি সল্ট অ্যালকালয়েডে সল্ট থাকলে সেখানে আপনি যদি
অ্যাকুয়াস অ্যালকালি দেন, অর্থাৎ ওয়াটার অ্যান্ড মিক্সড উইথ লাইম, মানে পানিতে ক্ষারযুক্ত পানি দিয়ে যদি অ্যালকালয়েড সল্টটাকে ট্রিট করেন তাহলে সেখান থেকে অ্যালকালয়েড ফ্রি হয়ে যায়। তো এখানেও তাই হবে, অ্যালকালয়েডটা ফ্রি হয়ে যাবে এবং সেটা হচ্ছে প্রিসিপিটেশন অর্থাৎ পদক্ষেপ আকারে পাওয়া যাবে। তো এই ছিল হচ্ছে ডিসক্রিপশন। আজকের লেকচার এতটুকুই। অ্যালকালয়েডস এর সম্পর্কে আমাদের প্রাথমিকভাবে এতটুকু জানলে চলবে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি ক্লাসে জিজ্ঞেস করতে পারবেন, কমেন্ট বক্সে লিখতে পারবেন, অথবা মেসেঞ্জার গ্রুপে মেসেজ করতে পারবেন, আর আমাদের সাথে লাইভ ক্লাস ইন্টারাকশন করতে পারবেন। দ্যাটস অল। থ্যাঙ্কস টু অল ফর জয়েনিং। হ্যাভ এ নাইস ডে।